মেঘা তাকালো আর চোখে। রৌদ্র গিয়ে একটা চেয়ার টেনে বসে মেঘার পাশে। আদর মাখানো আবদারি সুরে বলে, খিদে পেয়েছে জান, একটু খাইয়ে দেখ। থেমে বলে, হাত কেটে গেছে, একলা খাবো কি করে? কাল আসার আগে আম্মু খাইয়ে দিয়েছে, আজ সারাদিন খাইনি এখনো। ভুলভাল গিলেছি, পেট খারাপ, খালি আছে, না খেলে বমি আসবে, খাইয়ে দেখ। মেঘা আর চোখে সারার বাবার দিকে তাকায়। অস্বস্তি লাগে তার সামনে। রেহানা শিকদার বসতে বসতে বলেন, সারাদিন খোঁজ মেলে না, এখন আসতে গেলি কেন? তোর বাপকে বলিনি এখনো। বললেও ভয় পাই আমি, আর এসেছি আমার বউয়ের কাছে। তুমি কথা বলছো কেন? চুপচাপ বসে খাও। বাড়িটা আমার, ভুলে যাস না। বউকে নিয়ে আমার বাড়িতেই বসে আছিস, বউয়ের কথা রাত হলেই মনে পড়ে। তবুও তো পড়ে, কিন্তু কি বলো তো, ব্যাড লাক। তোমার মেয়ের জামাই তোমার মেয়েকে দিনেও মনে করে না আর রাতেও মনে করে না। উফ খালামণি, কি জামাই জুটেছে তোমার মেয়ের কপালে। কিরে নাগিন, কি অবস্থা, ভালো তো? বাপের বাড়িতে পড়ে আছিস, মদনা জামাই খোঁজ নেয় না কতদিন। রৌদ্রের ভেঙানো স্বর ইভার দিকে। ইভা ফুঁস করে ওঠে, দেখো রৌদ্র ভাইয়া, আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, অনেক ব্যস্ত থাকে, তোমার মতো লাফাঙ্গা নেশাখোর নয়। বাজে কথা বলবে না ওনাকে নিয়ে। রৌদ্র হাত মুঠিয়ে কিরমির করে উত্তর করল, নাগিনের ঘরের নাগিন, তোর ওই 69 বছরের বুইড়া বেটাকে নিয়ে বাজে কথা বলার রুচি নেই আমার। আর নেশাখোর কাকে বলিস? আমার নেশা শুধু আমার ইভারার উপর, ওর নেশায় নেশাগ্রস্ত আমি, বুঝলি? 69 নয় 39, ওই একই হলো। ইউ নো, আই অ্যাম 28। আমার সুইটহার্ট জিতে গেছে, তাই না সুইটহার্ট? মেঘা দাঁত পিষে খাবার গেলে কোনো রকমে। রিরি গা জ্বলে ওঠে ওদের দুজনের কথাবার্তায়। সারার বাবা গলা ছাড়েন, ইভার প্রসঙ্গ ঘাটা যাবে না বেশি। রৌদ্র চড়ে গেলে সামলানো মুশকিল। বিয়ে থেকে পালিয়েছিল ওই মেয়ে, ভোলেনি রৌদ্র। তিনি বলেন, বাবা উপরে যাও তুমি, আমাদের খাওয়া শেষ, একা খাবে এখানে? সারা তোমার খাবার উপরে নিয়ে যাবে, তুমি যাও। সারা কেন, আমার বউ আছে কি জন্য? যাচ্ছি উপরে। খালামণি, আমার বউকে দিয়ে খাবার পাঠাও আমার জন্য। আর হ্যাঁ, করল্লা আছে বাড়িতে? পারলে এক গ্লাস ঝাল ঝাল করল্লার জুস দিও, আমার ফেভারিট ডিশ, চেখে দেখার ক্রেভিং হচ্ছে। এই বলে ঠোঁট বাঁকিয়ে প্রস্থান করল রৌদ্র। ও যেতেই রাগে হিসহিস করে ইভা। সামনে বড় মুখ করলেও আড়ালে আবডালে রৌদ্রের সাথে মেঘাকে সহ্য হচ্ছে না। গা জ্বলে যাচ্ছে হিংসায়। 5 বছর আগে বিরাট ভুল করেছিল বিয়ে থেকে পালিয়ে, যার খেসারত দিয়ে যাচ্ছে এখনো। এবারই সবাই দিয়ে যাচ্ছে। ইভা পালিয়ে গিয়ে যাকে বিয়ে করেছে, সে কমপক্ষে ওর থেকে 15 বছরের বড়। সাধারণ একটা সরকারি চাকরি করে। ফেসবুকে পরিচয় দুজনার, তাও বিয়ের 5 দিন আগে পরিচয় হয়েছিল। ইভা বড্ড অর্থগৃন্ধু স্বভাবের। ভুজুং ভাজুং বুঝে রৌদ্রকে ছেড়ে আকপিছ না ভেবেই পালিয়েছিল তাই। আর ওকে পালাতে সাহায্য করেছে সারা। এটা রৌদ্র আর সারা ব্যতীত কেউ জানে না আজ অবধি। পালানোর পর নিজের একটা দুর্বিষহ জীবন উপহার পেয়েছে ওই মেয়ে। যে জীবন নিয়ে আফসোস এখন। শিকদার বাড়িতেই থাকেও, ওর হাজবেন্ড খোঁজ নেয় না সেভাবে। এর মধ্যেই জাবিরের জন্ম, তাই গত বছর 2 থেকে ডিভোর্সটা আটকে আছে। ডিভোর্স হবে ওদের। রৌদ্র তখনও সুদর্শন ছিল আর এখন 10 গুণ সুদর্শন। মাত্রাতিরিক্ত সৌন্দর্য বেড়েছে যুবকের, লোভ লাগে তাকে দেখে। কয়লা খুঁজতে গিয়ে সোনা হারিয়েছে এই লোলুপ স্বভাবের জন্য। এবারই সবাই বিভ্রান্ত ইভার উপর। মেঘার খাওয়ার শেষ। রেহানা শিকদার রৌদ্রের জন্য খাবার বাড়ছেন প্লেটে।
সারার মেঘা উঠে দাঁড়াতেই রাগে ক্যাটক্যাট করে উঠল ইভা। ঢং দেখলে বাঁচি না। স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ডিভোর্স হবে 2 দিন পর। আর এখন চলছে এই নোংরামি, তাও আবার অন্যের বাড়িতে এসে। কি দরকার ছিল এ বাড়িতে এসে সব নোংরামি করার? রেহানা শিকদার রেগে ধমকালেন মেয়েকে। ইভা, কি হচ্ছেটা কি? মুখের ভাষা ঠিক কর। আমি ঠিক করেই বলছি আম্মু, ও তো চলে যাবে কদিন পর, ডিভোর্স দেবে। তাই রৌদ্র ভাইয়ার বাবা ওকে এখানে দূরে সরিয়ে রেখে গেছেন। কিন্তু কী লাভ হলো? ডিভোর্সের আগ অবধি সেই তো ফষ্টি নষ্টি করেই চলেছে। আর এসবের জন্য আমাদের বাড়িটাই খুঁজে পেল। যত সব নোংরা মেয়ে। মেঘা নাক ফুলিয়ে তাকায়। সারা চড়া গলায় বলে, আপু খবরদার, মেঘাকে নিয়ে একটা খারাপ কথাও মেনে নেব না আমি। মেঘা রৌদ্র ভাইয়ার বউ হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই বাড়িতে এসেছে ও। এই করে করে তো মাথায় তুলছি শোকে। সেই ছোটবেলা থেকে সহ্য করছি এই মেয়েকে। চালচুলনেই জোরপূর্বক ঘটে যাওয়া একটা বিয়েকে খুঁটি করে 5 বছর আরামায়েশে কাটিয়েছে। এখন চলে যাওয়ার আগে আবার আমাদের ঘাড়ে এসে জুড়ে বসেছে। ইভা, মুখ সামলে কথা বলো। মেঘা কোনোদিন কোনো অংশে তোমার থেকে কম ছিল না আমাদের কাছে, ভুলে যেও না এটা। চালচুলো কার শুনি। তুমি যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেই বাড়িটা দিনে 100বার কেনার ক্ষমতা রাখে মেঘা। সেটা কাবির পরিবারের বউ হিসেবেই হোক বা ইয়াসের অধিকার থেকেই হোক। তাই মুখ খোলার আগে ভেবে চিনতে মুখ খুলবে। মেঘার এই বর্তমান অবস্থার জন্য তুমি দায়ী। তোমার বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কথা ভুলে যেও না। সারার বাবার দাম্ভিক কণ্ঠ। ইভা তেতে ওঠে। আব্বু, এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? শোনাচ্ছি। যেচে পড়ে কথা শুনতে আসছো কেন তুমি? রেহানা শিকদার উঠে দাঁড়ান। মেঘা, রৌদ্রের খাবার নিয়ে তুই ঘরে যা। কারোর কথায় কান দিতে হবে না তোকে। ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। মেঘা মাথা নামিয়ে রেখেছে, চোখ ছলো ছলো অপমান বোধে। সারা আগ বাড়িয়ে বলল, আমাকে দাও আম্মু, আমি পৌঁছে দিচ্ছি। মেঘা 2 হাতে ধরতে পারবে না। ওর কথা শেষ হতেই মেঘা বড় বড় ধাপে প্রস্থান করল। ঘরে রৌদ্র সোফায় বসে হাতের ব্যান্ডেজ খুলছে। বড্ড বিড়ম্বনায় ফেলছে এটা। হাতটা অচল হয়ে আছে পুরো। কিঞ্চিত ব্যথায় মুখ কুচকানো ওর। তীক্ষ্ণাকারে জড়ো হয়েছে অক্ষিলতা। মেঘা ঘরে ঢোকে। খট করে দরজার শব্দে চোখ তুলে চায় রৌদ্র। ব্যথা ঠেলে হাসে এক ফালি। ওষ্ঠ প্রসারিত করে উৎসুক হয়ে বলে, অপেক্ষা করছিলাম সানি, আমার খাবার কোথায়? মেঘা নাক ফুলিয়ে কাদো হয়ে তাকালো। এই লোকের প্রতি রাগ অভিমান ঘুচে গিয়েছিল। সকাল থেকে না করে হলেও 1000-এর অধিক মেসেজ এসেছে মেঘার ফোনে। সবখানে এক বাক্য, কতবার যে ক্ষমা চেয়েছে হিসেব নেই। পুরো ঘর জুড়ে এখানে ওখানে শতাধিক চিরকুট খুঁজে পেয়েছে মেঘা। যেখানেই চোখ হাত পড়েছে সেখান থেকেই একটা করে চিরকুট পেয়েছে। সবগুলোতে লেখা, সরি সুইটহার্ট। লেখা খারাপ, বাম হাতে লিখেছিল বোধহয়। ক্ষণে ক্ষণে বার্তা পেয়ে হেসেছে মেঘা। ভুলতে বসেছিল সব। কিন্তু এখন ইভার শোনানো চড়া চড়া কথাগুলোতে মেজাজ বিগড়ে গেছে। লোকটার উপর চরম রাগ উঠল। পেছনে সারা এসে হাজির। মেঘা মাথা নামিয়ে ওয়াশরুমে ঢুকল। রৌদ্র হাঁ বনে তাকিয়ে থেকে বলে ওঠে, ওর কি হলো? তেমন কিছু না ভাইয়া, এই যে তোমার খাবার। সারা চেপে গেল সবটা। টেবিলের উপর খাবারের ট্রে রাখল। কথা ঘুরিয়ে বলল, দেশে ফিরে খোঁজ খবর নেওয়া ছেড়েই দিয়েছ ভাইয়া। আগে তো কল করতে মাঝে মাঝে, কিন্তু এখন আর করোই না। তোর খোঁজ নিয়ে আমি কি করব? তাও ঠিক, তুমি তো আবার আমার খোঁজ নিতে না। বড্ড স্বার্থপর তুমি। নিজের আপন জিনিসটা বোঝো শুধু।
নিজেরটাই বুঝতে চাই শুধু। বোঝো, বেশি করে বোঝো। তবে ভাইয়া, একটা কথা বলার ছিল তোমায়, সুযোগ পাচ্ছিলাম না। বল। ভাইয়া, আসলে ইয়াশ। চুপ। ভাইয়া শোনো আগে। চুপ থাক, শুনতে চাই না। না শুনলে জানবে কি করে তুমি? আর কত জেদ ধরে রাখবে বলো তো? ও আসছে। তাতে আমার কি? মেঘাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমার ইভারাকে নেওয়ার জন্য আমি এসেছি। আমি ব্যতীত আর কেউকে নিতে আসবে, তাকে দেখে নেব আমি। আমার ইভারা শুধু আমার। যে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তাকে আস্ত রাখবো না আমি। সে যেই হোক না কেন, এসেই দেখুক একবার। যে পথে আসবে সেই পথে ওকে ফেরানোর দায়িত্ব আমার। পারবে? রৌদ্র তাকালো, ঠোঁট বাঁকিয়ে তিরস্কার করে হাসল, চোখ নামিয়ে বলল, পারবো কিনা তা তোর জানা আছেই ভালো করে। চিন্তা করছিস কেন বলতো? আরে ইয়ার, আই অ্যাম রুডবি কাবির রৌদ্র। ডোন্ট ওয়ারি সিস। যা ঘুমা গিয়ে। সারা হাসলো এক পশলা, বেরিয়ে আসলো ঘর থেকে। ছোপ ছোপ রক্তমাখা ব্যান্ডেজটা ডাস্টবিনে ফেলে রৌদ্র। হাতের অবস্থা আসলেই ছিন্ন ভিন্ন। জখম স্থান পুড়ে আসছে, টান ধরেছে ব্যথার পাশাপাশি। মেঘা দেখলে আঁতকে উঠবে। সেভাবে দেখার মতো অবস্থায় নেই এমন দশা। ঢাকতে হবে এই ক্ষত, কিন্তু ব্যান্ডেজ করা যাবে না। মেঘা ওয়াশরুম থেকে বেরোয়। রৌদ্র হাত পেছনে লুকিয়ে ফিরে যায় ওর দিকে। ফের বলে, খাইয়ে দে না যান, খিদে পেয়েছে তো। মুখ মুছল মেঘা, ভাবখানা এখনো অভিমানী। রৌদ্র কাতর স্বরে বলে, সরি বলেছি তো, আর কতবার বলবো? ক্ষমা কর না এবারের মতো। এরপর মারা তো দূর, রাগী চোখেও তাকাবো না কখনো। সরি সুইটহার্ট, আই অ্যাম রিয়েলি সরি। একটুখানি কথা বল। আচ্ছা, আমি না রাইনো মুখো, তুই রাইনো মুখো বলেই ডাক আমায়। তবুও কথা বল। বলতে বলতে এগোয় রৌদ্র। মেঘার এই বাড়াবাড়ি করা ওকে উপেক্ষা করার কারণ রৌদ্রের অজানা নয়, বরং অক্ষরে অক্ষরে জানা। মেঘা আয়নার দিকে ফিরে আছে। রৌদ্রর পেছনে দাঁড়িয়ে ওকে টেনে ফেরায় নিজের দিকে। কাছাকাছি দাঁড়ায় অনেকটা দূরত্ব ঘুচিয়ে। কথা বলার সুযোগ না দিয়ে রমণীর গলা হতে পাতলা ওড়নাটা খুলে নিয়ে ঝুঁকে আসে মুখ বরাবর। ধক করে চায় একবিংশী। রৌদ্রের এমন অকস্মাৎ কারসাজি বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকায়। রৌদ্রর ওড়না খুলে নিয়ে নিজের ডান হাতে পেঁচায়, ঢেকে ফেলে দগ্ধ ক্ষত। এতেই রক্ষা পায় রমণী। রৌদ্রর বোকা বোকা মুখ পানে তাকিয়ে নিঃশব্দে হাসে, বলে হাসকি টোনে, ও বউ, একটা জিনিস দেই। কি? মেঘা পাল্টা প্রশ্নে সহসা জানতে চায়। ভয়ার্ত রমণীর মুখাব্যয়। হেসে ফেলে রৌদ্র, ঠোঁট কামড়ে বলে ফিসফিস করে, একটা চুমু, জাস্ট একটা। রাইনো মুখো, মজা করবেন না, সরুন। মজা করছি না সুইটহার্ট, আই অ্যাম সিরিয়াস। চোখ বন্ধ করো। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমি রেগে আছি আপনার উপর। রাগ ভাঙাতেই তো চাইছি। এমন অসভ্যতা করলে আরও বেশি রেগে যাব। এটাকেই সভ্যতা বলে। রৌদ্র ঝুঁকে পড়ে আরও বেশি। পেছাতে গিয়ে রমণীর কোমর আটকায় মিররের বর্ধিতাংশে। সিটিয়ে যায় মেয়েটা। রৌদ্রের উষ্ণ ধোঁয়াটে শ্বাস একটু আধটু আছড়ে পড়ছে মুখের উপর। মেয়েটা চিবুক নামিয়ে নেয় এক পাশে, শুষ্ক ঢোক গেলে। রৌদ্র এবার হাসে শব্দ করে। বাম হাতে পকেট থেকে কিছু একটা বের করে। নত হয়ে রমণী সিঁথিতে ঠোঁট ছোঁয়ায় আলগা করে। নাক ছুঁয়ে চোখ বুজে শ্বাস টানে, বলে সেভাবেই, তাকাও, কিছু একটা আছে তোমার জন্য। একবিংশী বিলম্ব করে না, মাথা তোলে এক ঝটকায়। রৌদ্র সরেছে ততক্ষণে।
তর্জনী আর বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কিছু একটা ধরে বাড়িয়ে দেয় রমণীর মুখের সামনে। বাল্বের আলোয় চিকচিক করে জ্বলে ওঠে জিনিসখানা, সাথে একবিংশীর হরিণী দুই চোখ। বিস্ময়ে মুখ ফাঁক হয়ে যায় তার। চোখের ঘোরে অবিশ্বাস, অবিশ্বাস ধরেই মিনমিনে গলায় অস্ফুটে উচ্চারণ করে, রৌদ্র, এটা আমার। মেঘার কণ্ঠে উৎকণ্ঠা, বিচলিত সে, চোখে আহ্লাদ ভরপুর। রৌদ্র আলতো করে হ্যাবোধক মাথা নাড়ায়। চিকচিক করে ওঠে একবিংশী। রৌদ্রের হাতে একটা চেন, যেটা ওর নিজের, ওর মায়ের শেষ স্মৃতি। সেটাকে এক প্রকার ছিনিয়ে নিল মেঘা। চোখ ভরে আসে আনন্দের অশ্রুতে। এটা হারিয়েছিল সে। পুরো বাড়ি তন্ন তন্ন করে কত খুঁজেছে, পাওয়া যায়নি। মেঘা চেনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। ধরফর করে বুক, চুমু খায় পরপর। উদ্বিগ্ন হয়ে ভেজা চোখ তুলে জানতে চায়, এটা তো হারিয়ে গিয়েছিল, কোথায় পেলেন আপনি? পেয়েছি। জানলেন কি করে এটা আমার? তুমি গোটাটাই আমার, আর আমার বইয়ের কি আছে কি নেই আমি জানবো না? মেঘা হাসি চওড়া করে, আনচান লাগে উদ্গ্রীবতায়। অস্থির হয়ে আকস্মিক একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল। খুশির চোটে হুট করেই দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল রৌদ্রকে। সুঠাম বুকে জায়গা করে মাথা গুজে নিল, আঁকড়ে নিল লোকটার পিঠ। রৌদ্রের সুঠাম শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে রমণীর শক্ত আলিঙ্গন পেয়ে। তবদা খেয়ে মুক্তবনে যায় সে, স্তব্ধ হয় নিঃশ্বাস। হাত জোড়া এখনও নিশ্চল। উঠল না রমণীকে জড়ানোর জন্য। সে যেন ডুবল এক অবিশ্বাস্য ঘোরে, যে ঘোর কাটল একবিংশীর উচ্ছ্বাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন, এটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, আমার আম্মুর শেষ স্মৃতি। হারিয়েছিলাম এটা, কত খুঁজেছি জানেন, কোথাও পাইনি। আর আপনি পেয়েছেন এটা। কোথায় পেয়েছেন, কবে পেয়েছেন? রৌদ্রের নিঃশ্বাস জোরালো হয়। বক্ষ স্পন্দনের সাথে বাড়ে হৃৎপিণ্ডের ওঠানামা। শুষ্ক ঢোক গেলে সে। গলা ভিজিয়ে আলগোছে খেই হারানো রমণীর পিঠে হাত তোলে। ধীরে বলে, অনেক আগে। তাহলে আগে দেননি কেন? ফিরিয়ে দেওয়ার পর উষ্ণ আলিঙ্গনে এমন সুখানুভূতি পাব জানলে অনেক আগেই দিয়ে দিতাম। এহেন হিমকথায় ঘোর কাটে একবিংশীর। ঝট করে রৌদ্রকে ছাড়ে সে, ঠেলে দূরে সরায়। চিবুক নামিয়ে জিভে কামড় বসায়। বেঘরে কি লজ্জাজনক পরিস্থিতি তৈরি করল। গাল দুইখানা লাল হয়ে আসে ওর। তড়াক করে পিঠ ফিরিয়ে মুখ লুকায়, রক্ষে হয় না তবুও। দর্পণে ভেসে ওঠে রমণীর লালিত রাঙা মুখাব্যয়। যেদিকে খেয়াল নেই তার, তবে রৌদ্রের ঠিকই আছে, তার আছে মাদকীয় দৃষ্টি। সে উথাল পাথাল সুখের জোয়ারে ভরা গালে হাসে নিঃশব্দে। এগিয়ে যায় আবার। মেঘা আর চোখ তুলে থেমে থেমে তুতলিয়ে বলে, আমি জড়িয়ে ধরতে চাইনি, এক্সাইটমেন্টে ভুল করে হয়ে গেছে। এমন ভুল হাজারবার হোক, হাজারবার যেন এই সুখ পাই আমি, কতটা ভালো লাগে অনুভূতি, ধারণা আছে তোমার? কান গরম হয়ে আসে মেয়েটার। রৌদ্রর কাঁধের নিকট ঝুঁকে হাত বাড়িয়ে বলে, দাও, পরিয়ে দেই। সহসা তাই করল মেঘা। রৌদ্রের এমন মারাত্মক দৃষ্টির কবল থেকে বাঁচতে তড়িঘড়ি করে ওর হাতে চেইনটা তুলে দিল। শ্বাস ফেলতে লাগলো বুক ফুলিয়ে। রৌদ্র ফিসলে হাসে। রমণীর কাঁধের উপর কুণ্ডলি পাকানো খোপাটা আলগোছে একপাশে সরিয়ে দেয়। তার ঠান্ডা আঙুলদ্বয়ের মৃদুমন্দ স্পর্শে শরীর শিউরে ওঠে মেঘার। শিরশির করে ওঠে সর্বাঙ্গ। পায়ের নখ খোটে মেঝেতে, চোখ খিচে বন্ধ করে নেয়। তা দেখে হাসি প্রগাঢ় হয় বেপরোয়া লোকটার ওষ্ঠপুটে। চেইনটা আলগোছে পরিয়ে দেয় গলায়। অতঃপর সেটার দিকে অসহায় চোখে তাকায়। কি সুন্দর জ্বলজ্বল করছে ফর্সা গ্রীবায়।
এটা অসহনীয়। হিংসাত্মক সত্তা থেকে কেমন আনচান লাগে মনে। নিভে যাওয়া স্বরে বলে সে, এটা সবসময় গলায় ঝুলিয়ে রাখা কি খুব প্রয়োজন সানি? খুলে রাখলে হয় না? থামি একটু। রমণীকে কাঁপতে দেখে সে, শ্বাস নিতে দেখে ঘন ঘন। কম্পন বাড়িয়ে নত হয়ে হুট করে ওষ্ঠাস্পর্শ আঁকে কাঁধের ভাঁজে। ব্যাস, গলে পড়ে রমণী। এক ঝটকায় ফিরে দাঁড়ায়। রৌদ্রের উদরের দুই পাশে হাত রেখে ঠেলে সরায় ওকে। চোখে চোখ রেখে নাবোধক মাথা নাড়ায়। কাকুতি করে ধরা গলায়, বেশি বেশি হয়ে যাচ্ছে, দূরে সরুন প্লিজ। এরকম একটু বেশি বেশি হলে কি খুব ক্ষতি হবে? প্লিজ। রৌদ্র, ইয়েস সুইটহার্ট, সরুন, আমি ঘুমাবো। খিদে পেয়েছে, খেয়ে নিন একা। হাতের অবস্থা কাহিল। মেঘা চোখ নামায়, ঢোক গিলে পাশ কাটিয়ে সরে আসে। চোখ বুজে লম্বা শ্বাস টানে উপর পানে মুখ তুলে। তিরতির করে কাঁপে সর্বাঙ্গ। কম্পন রুখে টেবিলের দিকে এগোয় রমণী। টে হাতে তুলে নিয়ে ডাকে, আসুন। ফিক করে হাসে রৌদ্র। অগত্যা এগিয়ে যায়। রাগ কমেছে? রমণী নিরুত্তর। সোফার একপাশে বসলো খাবারের প্লেট হাতে নিয়ে। রৌদ্র বসে ওর পাশে। মেঘা ভাত মেখে এক লোকমা তুলে ধরে ওর মুখের সম্মুখে। চেয়ে থেকে লোকমা মুখে নেয় রৌদ্র। খেতে খেতে ফিসলে স্বরে টিটকারি মেরে বলে, তোর অনেক জিনিস আমার কাছে আছে সুইটহার্ট। আজ থেকে রোজ একটা একটা করে ফেরত দেব। বিনিময় আমাকে সুখানুভূতি দিতে হবে তোকে। মেঘা হাত থামিয়ে রেগে তাকালো। জিভে কামড় বসালো রৌদ্র। নিজেকে শুধরে নিল। ও সরি, তোমাকে। চুপচাপ খেয়ে নিন। আজ বিছানায় শুই। সোফায় আরাম হয় না। বিছানায় ঘুমালে তোমাকে আর আলাদা করে নিচে নেমে আমার হাত জড়াতে হবে না। বসে বসে ঘুমাতেও হবে না। মেঘা ভ্যাবাচ্যাকা খেল। থতমত খেয়ে ঘন পলক ঝাপটালো। রৌদ্র ঠোঁট চেপে বলে গলা খাকারি দিয়ে, কে যেন কাল রাতে আমার হাতে 111টা চুমু খেলো। হুম, 112টা। চোখের কোণে একটা পরশ পেয়েছি, সেটার কথা ভুলে যাই কিভাবে? হাবনে হতবাক বলল রমণী। এই লোক জানে সজ্ঞানে ছিলেন ইনি? না থাকলে জানবেই বা কী করে? ইস, কি লজ্জা! চোখ মুখ লাল হয়ে আসে এক্কেরে। হেসে ফেলে রৌদ্র। আরেক লোকমা মুখে তুলে চিবুতে চিবুতে অস্পষ্ট মেকি স্বরে বলে, স্বপ্ন দেখেছি হয়তো, তাই না? স্বপ্নে এসেও শান্তি দাও না। চুমু দিয়ে জ্বালা বাড়িয়ে দাও। চুপ করুন রাইনো মুখ, সবসময় বাজে কথা বলেন। বাহ, তুমি আমার সুযোগ নিয়ে এসব করে দেখালে ক্ষতি নেই। আর আমি বললেই বাজে হয়ে গেল? এমনিতেও বাজে কম কিছুই হচ্ছে, আরও অনেক কিছুই হওয়ার কথা ছিল, যে কারণে ডেকেছ আমায়। কি করলাম আমি? কখন ডাকলাম? কি করনি তাই বলো। জ্বালিয়েছ আমায়, পুড়িয়েছ প্রণয় শিখায়। তুমি ইনোসেন্ট নও সুইটহার্ট। ভান করো ইনোসেন্ট হওয়ার। আজব, কি করেছি আমি? মেঘা যেন কিছুই জানে না। রৌদ্র খেতে খেতে ফোন বের করল। হোয়াটসঅ্যাপ ওপেন করে কিছু একটা বের করল। অতপর ফোন ধরল রমণীর চোখের সামনে। ভুলে গেলে সুইটহার্ট? এসব কবে হবে? মেঘা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। কয়েকটা মেসেজ ওর নিজের নাম্বার থেকে। এ অবধি সে রৌদ্রকে মেসেজ করেনি কখনো। তাহলে কোথা থেকে? কি মেসেজ এসব? আগ্রহ নিয়ে প্রথম 3টা মেসেজ পড়া মাত্রই পাথরের ন্যায় জমে যায় রমণী। চোখ বড় বড় করে শটান হয়ে বসে রয়। বাকিগুলো পড়ার জন্য জবান উঠল না, দম কুলালো না। মাথা চক্কর দিতেই ঘোলাটে হলো চোখ জোড়া। চোখ উল্টায় রমণী। পুরো শরীরে ঝিঝি ধরে। তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে, আস্তাক ফিরুল্লাহ! এসব কি রাইনো মুখ?
আমার রোমান্টিক বইয়ের আকাঙ্ক্ষা, এসব পূরণের জন্যই তো এসেছি আমি। ডেকেছ তুমি, না এসে থাকতে পারি? ছি, আপনি খুব খারাপ। ফোন দূরে সরান আমার থেকে। আমি কখনো ডাকিনি আপনাকে। আপনি মিথ্যে বলছেন। নিজে থেকে আমার ফোন থেকে সব উল্টোপাল্টা মেসেজ সেন্ড করেছেন, তাই না? লেটস সি, ডেট দেখো। আমি ফিরে আসার আগে সন্ধ্যার মেসেজ। তখন তো আমি ছিলাম না, পরের রাতে ফিরেছি। বাই দ্য ওয়ে, তুমি যে এত কিছু চাও আগে বললেই পারতে। এভাবে লোক দেখানো ইগনোর করে লাভ কি? উই আর লিগালি হাজব্যান্ড ওয়াইফ। দিস ইজ নট আনইউজুয়াল। হতেই পারে। আহ, চুপ করুন অসভ্য লোক। মিথ্যে বলবেন না আমার নামে। আমি এসব মেসেজ কখনো দিইনি আপনাকে। সভ্য মেয়ে, মিথ্যে বলছি না আমি। আই নো ইউ ওয়ান্ট মি। ইউ ওয়ান্ট মি ডেসপারেটলি। আমি পাগল, পিচ্চি ভেবে ফেলে রেখে গিয়েছিলাম। দেরি করে ফেলেছি আসতে। এরই মধ্যে পাকনা হয়ে গেছো ভীষণ। আমাকে সিডিউস করছো। এসব চলে তোমার মনে? চাইছো এসব? নটি গার্ল, ধরলে কিন্তু ছাড় পাবে না পরে। ক্ষুব্ধ হয়ে এঁটো হাতে রৌদ্রের বাহুতে সজোরে একটা কিল বসালো মেঘা। ভাতের প্লেট কোলে রেখে রেগে মেগে অস্থির হয়ে বলল, আপনি আসলেই একটা নির্লজ্জ। বলছি তো, এসব মেসেজ আমি দেইনি আপনাকে। সত্যিই বলছি। দেখতেই পাচ্ছি আমি। তোমার ফোন থেকে ভূত দেয়নি নিশ্চয়ই। মেরি জান, তুমি যা চাও আমি সেটা তোমার চেয়েও 1000 গুণ বেশি চাই। ভীষণভাবে চাই। একটাবার প্রশ্রয় দাও শুধু। বাকি কথা শেষ করার আগেই মেঘা হাত ছোড়াছুড়ি করে এলোপাথারি আরও কয়েকবার মারল ওর বাহুতে। রৌদ্র কিঞ্চিত মুখ কুঁচকে ব্যথাতুর ভঙ্গিমায় বলে, ব্যথা পাই তো যান। চুপ করুন। আর একবার মুখ খুলেছেন তো সেলাই করে দেব আপনার মুখ। যান তো। আমি কথাই বলবো না। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, ইরিটেটিং ম্যান। প্লেট রেখে উঠে দাঁড়ালো মেঘা। পিছু ডাকে রৌদ্র, আরে আগে খাইয়ে তো দাও। আর পারবো না। ইভারা,